উত্তম ব্রজবাসীর এনআরসিকে কেন্দ্র করে উত্তাল কোচবিহার। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে কিছুটা হলেও আশ্বস্ত অসম থেকে এনআরসি নোটিশ পাওয়া দিনহাটার এই বাসিন্দা। উত্তম জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে হস্তক্ষেপ করায় প্রশাসন যথেষ্টই তৎপর হয়েছে। তার জাতিগত শংসাপত্র এতদিন না থাকায় সেটাও আপৎকালীন পরিস্থিতিতে তৈরি করে দিচ্ছে প্রশাসন। তিনি আশা করছেন যে এবার হয়তো এর কোনো না কোনো সুরাহা হবে। উত্তম ব্রজবাসী দিনহাটার বাসিন্দা কি বলছেন শুনুন। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছবি। ওটা কিসের কাগজ জানতে পেরেছেন? তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই। আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। জন্ম থেকেই এখান থেকে? আপনার বাবা ঠাকুরদা সবাই এখানে, এখানকার নাগরিক। তারপর কত বছর হলো আছেন এখানে? আমার বয়স তো হলো 50 বছর। তার আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। আচ্ছা, আপনার বাবারও জন্ম এখানে, কিন্তু তারপরেও আপনার নামে এনআরসির কাগজ আসলো? হ্যাঁ, আমার নামে এনআরসির কাগজ আসলো। আমি তো দেখিনি, আমার লেখাপড়ি কম আছে, আমি তো অত ভাবিনি যে এটা এনআরসি কাগজ। কতটা আতঙ্কে রয়েছেন এখন? পুরো আতঙ্ক আমি আছি। এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলেছে প্রশাসন? প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানো আছে সব দেখান। তারপরে দেখিয়েছেন সব? হ্যাঁ, সব দেখেছি। আসামে কি যেতে হয়েছে? আসামে তো আমি তো লোক উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। কতদিন আগে পাঠিয়েছেন? 3 মাস আগে। 3 মাস আগে। তারপর কোনো উত্তর এলো সেখান থেকে? এখান থেকে উত্তর আসলো যে কত 63 সনের কাগজ চায়, সেই কাগজ তো এখানে দিতে পারে না। কি জমির কাগজ চায়? জমির কাগজ। সে কাগজ দিতে পারছে না বিএলআরও? না, কেউ দিতে পারছে না। অপরদিকে উত্তমের এলাকার বাসিন্দারা বলেন যে বংশ পরম্পরায় 4 পুরুষ ধরে দিনহাটার সাদিয়ালের কুটি গ্রামে বসবাস উত্তম ব্রজবাসীদের। এলাকার সবাই ব্রজবাসী, তাই পাড়ার নাম বৈরাগী টারি। কোনোদিন অসমে যাননি। তার কাছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ আসায় তারা যথেষ্টই উদ্বেগে রয়েছেন। এলাকার ছেলের নামে এনআরসি নোটিশ আসায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। এলাকাবাসীদের কথায় উত্তম এলাকায় বেশ আর্থিকভাবে সচ্ছল। তারা 2 ভাই। উত্তমের বাবা একসময় নির্দলের পঞ্চায়েত সদস্য হয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও হয়েছেন। তাদের নামে কি করে নোটিশ আসে? গ্রামবাসী সুরেশ চন্দ্র বর্মন কি বলছেন শোনাবো। ওনার বাবা এখানকার স্থানীয়? ওনার বাবা জানি, ওর ঠাকুরদাদের যে ছিল, আমার তো বয়স কম, ওর ঠাকুরদাদাকেও জানি। যেটা একটা অ্যালিগেশন উঠছে যে আসামের সাথে তাদের কোনো একটা সম্পর্ক রয়েছে, এই রকম কোনো কিছুর ব্যাপারে জানেন কি? না, ওই ব্যাপারে আমার জানি যে এখানকার এখান ছেলে ঠাকুরদাদা এর বাবাকে চিনি, জমি জমা আছে, এটুকুই জানি। তো এই ঘটনা সেই বিষয়ে মুখ্যমন্ত্রী আজকে লিখেছেন যে তিনি যতটা পারেন সহযোগিতা করবেন এবং একটা পরিবারের পাশে রয়েছেন। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে কি ভালো থাকা ভালো বা থাকাটাও ভালো। তারপরে এখানকার স্থানীয় নাগরিক হঠাৎ করে এনআরসি আমরা জানি, কারণ এই এলিগেশনটা যদি সত্যি প্রমাণ হোক, আমরা জানি যে এখানে আমার এখানকার নাগরিক, এর বাপ ঠাকুরদাদা চিনি গেলাম, আসাম থাকিয়ে হঠাৎ করে এনআরসি আসবে, এটা ঠিক না। তো সেক্ষেত্রে আপনাদের বাড়ির পাশে একজনের নামে এরকম হঠাৎ করে এনআরসি নোটিশ আসছে, সেক্ষেত্রে কোনো ভয় কাজ করছে কি? হ্যাঁ, ওই গ্রামের লোক আমরা অবাক হয়ে গেছি যে হঠাৎ করে এটা কী হলো। দুশ্চিন্তে তো থাকবে আমাদের, কিছুদিন পরে হয়তো আমাকে এইরকম এমনও তো হতে পারে। আরেক বাসিন্দা গিরিশচন্দ্র বর্মন কি বলছেন শুনুন। তো হঠাৎ করে আমরাও মিথ্যে কথা কইতে পারবো না, যে বাপ ঠাকুরদাদার থাকি আমরাও জানি যে একসাথে বাস করি, এমনি হঠাৎ করে এনআরসি আওতায় বল, এটা তো আমরাও অবাক যে এটা কী হল। এত সুন্দর চেহারাটা মিনে তো উগলের নাই, আর তাহলে এগুলো হয়ে গেল। আমরাও চিনতে সেই রকম মানে ইয়ে হয়ে গেছে, এটা কী হলো। উত্তম কুমার ব্রজবাসী কর্মসূত্রে কি কোনোদিন আসামে গিয়েছিল বা আসামে কাজকর্ম করতে, এরকম কি কিছু জানেন? না, ওটা সঠিক খবর পাবো না, ওই চ্যাংরা মানুষ। আরেক গ্রামবাসী সুশীল বর্মনের কথাও শোনাবো আপনাদের।
বাসিন্দার বাপ ঠাকুর দাদা সবাই এই ঠেকারে। হুম। তা এখন যে কী এটা হলো এখন আমরা তো বলতে পারি না। যেমনটা হয় মানে পশ্চিমবঙ্গে শুধু না, পশ্চিমবঙ্গে আসাম বাংলাদেশে যখন ঝামেলা হচ্ছিল আর কি, তো বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে আসছে, যারা বর্তমানে ভারতীয় হিসেবেই রয়েছেন। তা এইরকম কোনো ঘটনা কি এই পরিবারের সাথে হয়েছে? না না না, এলে কোনো হয় না। মানে তারা আগে থেকে এখানেই রয়েছে। হ্যাঁ, এইখানকার। এদিকে রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান সহ শাসক দলের নেতা নেত্রীরা উত্তমের পাশে দাঁড়িয়েছেন। উত্তম প্রতিবাসীকে পাঠানো অবৈধ এনআরসির নোটিশের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। উদয়ন গুহ নিয়ে কি বলছেন শোনাবো। 1966 সালে তিনি অবৈধভাবে এসছেন। এবার যদি আমি 1966 সালে অবৈধভাবে এসেও থাকেন, তিনি 1971-এর আগে এসছেন। 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, বা সমস্যা কোথাও হয়নি। এবার আমি যতদূর জানি সব ব্রজবাসী হচ্ছে রাজবংশী এবং তারা সন অফ দ্য সয়েল। কুচবিহার বা জলপাইগুড়ি বা আশেপাশে আমাদের যেসব জেলাগুলো আছে এখানকার সন অফ দ্য সয়েল হচ্ছে ব্রজবাসীরা। এবং উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। তাহলে আসাম বর্ডার দিয়ে তিনি পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢুকেছেন। তারপরে সেই 1966 সালের কথা, আজকে তাকে নোটিশ দেওয়া হচ্ছে যে ফরেনার্স অ্যাক্টে তাকে সাসপেক্ট করা হচ্ছে, ডকুমেন্ট দিতে পারেনি, এসব কথা বলা হচ্ছে। তো এরকম তো হাজার হাজার মানুষ আছেন। আর প্রথম কথা হচ্ছে, যিনি পরিষ্কার বলছেন বা যার বাড়ির লোকেরা বলছেন যে তারা কখনো আসামে যায়নি, তারা এখানকার বাসিন্দা, তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন। তার এত ক্ষমতা কোথার থেকে হলো যে কামরূপ জেলার এসপি অসম রাজ্যের, তিনি পশ্চিমবাংলার কুচবিহার জেলার চৌধুরীহাটের সাদিয়ালের কুটির উত্তম বর্মনকে নোটিশ দিচ্ছেন যে তুমি ফরেনার্স। আসলে একটা সমস্যা হয়ে গেছে, কেন্দ্রের সরকার, বিজেপির সরকার, বিজেপি দল, এরা হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। যা কিছু হচ্ছে এই বাঙালিদেরকে নানাভাবে সমস্যায় ফেলবার জন্য এটা করা হচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।